Assalamu alaikum everyone. Welcome to the another lecture of construction project management. আজকে আমরা লেসন 4 স্টার্ট করতে যাচ্ছি। এই লেসনের মেইন কন্টেন্ট হলো কনস্ট্রাকশন কন্ট্রাক্ট এবং সেটার স্পেসিফিকেশন। সো এই লেসনে আমরা দেখব একটা কনস্ট্রাকশন প্রজেক্টে কী কী ধরনের কন্ট্রাক্ট হয়ে থাকে এবং কোন ক্ষেত্রে বা কোন সময়ে কোন স্পেসিফিকেশনের আন্ডারে আমরা কী ধরনের কন্ট্রাক্ট ইউজ করি এবং সেই প্রতিটা কন্ট্রাক্টের স্পেসিফিকেশনগুলো কী, তাদের বৈশিষ্ট্যগুলো কী, এটা সম্পর্কে আমরা আজকে একটু পড়াশোনা করব। সো ফার্স্ট যেটা দেখবো সেটা হলো ডেফিনেশন। কন্ট্রাক্টের ডেফিনেশন, আ কনস্ট্রাকশন কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট। ওকে, সো কন্ট্রাক্ট কি? বেসিক্যালি এটা একটা এগ্রিমেন্ট বিটুইন টু অর মোর পার্টিস to execute the construction works as per the certain terms and condition। তার মানে এটা একটা এগ্রিমেন্ট যেখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকবে এবং দুইটা পার্টি বা দুইয়ের অধিক পার্টি এটা সাইন করবে বা এটাতে এগ্রিমেন্ট করবে যাতে একটা প্রজেক্ট তারা সম্পন্ন করতে পারে, একটা প্রজেক্ট তারা এক্সিকিউট করতে পারে। ওকে, সো এ কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট দ্যাট ক্যান বি ফোর্সড বাই ল, এনফোর্সড বাই ল। তার মানে এটা ল এর মাধ্যমে এনফোর্সড করা হয়ে থাকে। আমরা জানি কোনো কিছু যখন ল এনফোর্সড হয় তো সেখানে কিছু বাধ্যবাধকতা চলে আসে, আপনি চাইলেই সেটা যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেটাকে ভায়োলেট করতে পারবেন না, ঠিক আছে? সেটা মেনে চলতে হবে সবগুলো। সো এ কনস্ট্রাকশন কন্ট্রাক্ট কন্টেন্স জেনারেল অ্যান্ড স্পেশাল কন্ডিশন অফ এগ্রিমেন্ট, ডিটেলস অফ কনস্ট্রাকশন প্রজেক্ট ওয়ার্ক। সো কন্ট্রাক্টের যত কন্ডিশন থাকে সেটা স্পেসিফাই করা হয় একটা কন্ট্রাক্টের মধ্যে। তারপর প্রজেক্টটা কীভাবে সম্পন্ন করা হবে সব ডিটেলসগুলো থাকে, স্পেসিফিকেশনগুলো থাকে, টাইম লিমিটস, তার মানে কতটুকু সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে, পেমেন্ট অ্যান্ড পেনাল্টিস, পেমেন্ট মেথডটা কী হবে, কতটুকু পেমেন্ট হবে, পেনাল্টি যদি কোনো কারণে কোনো ড্যামেজ হয় অথবা প্রজেক্টটা সম্পন্ন করতে দেরি হয় তাহলে কী ধরনের পেনাল্টিগুলো হবে, সব কিছু এখানে লিস্ট করা হয়ে থাকে। সাথে উভয় পার্টির রাইটস অ্যান্ড অব্লিগেশনস, ঠিক আছে? উভয় পার্টির যেই পাওয়াগুলো, যে পাওনা আছে এবং যেগুলো কাজ থেকে সম্পন্ন করতে হবে সবই একটা কন্ট্রাক্টে একদম নিখুঁতভাবে স্পেসিফাই করা থাকে। এ কন্ট্রাক্ট কামস ইনটু এক্সিস্টেন্স অনলি হোয়েন দ্যার ইজ কনসেনসাস অর অ্যাসেট অফ কন্ট্রাক্টিং পার্টিস। তার মানে দুইটা পার্টি বা যে দুটো পার্টি বা যেই দুইয়ের অধিক পার্টি কন্ট্রাক্টটা সাইন করবে তাদের মধ্যে যখন কোনো একটা মতৈক্য আসে, এগ্রিমেন্ট আসে, তখনই একটা কন্ট্রাক্ট সম্পন্ন করা সম্ভব। কনসেনসাস মানে হলো ঐক্যমত, মানে একসাথে একটা জিনিসে তারা মতামত দিচ্ছে। এ কনস্ট্রাকশন কন্ট্রাক্ট ডকুমেন্ট ইজ এ ভ্যালিড ডকুমেন্ট, ক্যান বি এনফোর্স আন্ডার সার্টেন অথরিটি অর ল। এটা আমরা একটু আগে পড়ছি, এটা অবশ্যই এটা এনফোর্স করা ল এবং অথবা অথরিটি আন্ডারে এনফোর্স করা হয়ে থাকে, ঠিক আছে? সো এসেনশিয়াল রিকোয়ারমেন্ট অফ কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্টে কী কী রিকোয়ারমেন্ট থাকে। ফার্স্ট হলো লফুল সাবজেক্ট ম্যাটার, যেই সাবজেক্টের উপর বা যেই প্রজেক্টের উপর আপনারা কন্ট্রাক্টটা করবেন সেটা অবশ্যই লফুল হতে হবে, সেটা ইলিগাল কিছু হওয়া যাবে না। সো লিগালি কম্পোনেন্ট পার্টি, দুই পার্টি লিগাল হতে হবে। ওকে, ভ্যালিড কনসিডারেশন, তার মানে একটা কন্ট্রাক্টে যত টার্মস কন্ডিশন আছে উভয় পক্ষেরই সবগুলো ভ্যালিড হতে হবে। দেন ফ্রি কনসেন্ট, তার মানে তাদের স্বাধীনতা থাকতে হবে যে তারা সেখানে কনসেন্ট দিবে অথবা দিবে না, ঠিক আছে? তাদেরকে জোরপূর্বক কোনোভাবে কোনো কন্ট্রাক্ট সাইন করানো যাবে না। সো সেটাকে বলছে ফ্রি কনসেন্ট থাকতে হবে। সো এখন আমরা দেখব টাইপস অফ কন্ট্রাক্ট। দেয়ার আর মেনি টাইপস অফ কন্ট্রাক্ট ইউজ ইন কনস্ট্রাকশন, ইচ হ্যাজ ইটস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস উইথ রেসপেক্ট টু দ্য অনার অ্যান্ড কন্ট্রাক্টর। সো বিভিন্ন ধরনের কন্ট্রাক্টস কনস্ট্রাকশন কাজে ইউজ করা হয়ে থাকে। এক এক রকম অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ থাকবে। কোনোটা একটা অনারের জন্য অ্যাডভান্টেজিয়াস হতে পারে, কিন্তু সেক্ষেত্রে সেম জিনিস আবার কন্ট্রাক্টরের জন্য ক্ষতিমূলক হতে পারে, ডিসঅ্যাডভান্টেজিয়াস হতে পারে, ঠিক আছে? সো প্রতিটার ফিচার বিভিন্ন রকম হবে। ওকে, সো মেইনলি দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রাইস বেসড কন্ট্রাক্ট, ঠিক আছে? আর একটা হলো কস্ট বেসড কন্ট্রাক্ট, একটা হলো প্রাইস আর একটা হলো কস্ট। সো এই দুটা লাম্প সাম কন্ট্রাক্ট অ্যান্ড ইউনিট প্রাইস কন্ট্রাক্ট, এই দুটো আসে প্রাইস বেসড কন্ট্রাক্টের আন্ডারে।
অ্যান্ড কস্ট প্লাস কন্ট্রাক্ট অ্যান্ড টার্গেট কস্ট কন্ট্রাক্ট এই দুটো আসে কস্ট কন্ট্রাক্টের আন্ডারে। সো এগুলোর ডেসক্রিপশন আমরা এখন একটু দেখব। ফার্স্ট হলো লামসাম কন্ট্রাক্ট, এটা আমরা সবাই এই টার্মটা অলরেডি আমরা শুনছি অনেকবার। সো ইন দিস টাইপ অফ কন্ট্রাক্টর In this type, the contractor bid a single fixed price for overall activities in the project scope. তার মানে এখানে কি করে, কন্ট্রাক্টর যিনি সে একটা প্রাইস বিড করে বা একটা প্রাইস অফার করে, ঠিক আছে, এর বাহিরে সে আর কোনো পেমেন্ট পাবে না। The contractor is responsible for estimating project costs from the drawings, then adds overhead and his profit to determine the price of the project. সো কন্ট্রাক্টর কী করে, প্রজেক্টের যে ড্রয়িংগুলো সেগুলো অ্যানালাইসিস করে সে টোটাল কস্টটা বের করে, সেই টোটাল কস্ট সাথে সে কিছু ওভারহেড মানে এক্সট্রা অ্যাড করে, লাইক 2% অথবা 3% সে ধরে নেয় যেটা ড্যামেজে যেতে পারে, ওকে, সেটাকে আমরা বলছি ওভারহেড, প্লাস তার ফি, ঠিক আছে। এই তিনটা জিনিস অ্যাড করার পর টোটাল যে প্রাইসটা সেটা সে বিড করে বা সেটা সে অফার করে, ওকে। আফটার দ্য কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট, মানে প্রজেক্টটা শেষ হয়ে যাওয়ার পর সে যখন পেমেন্ট পাবে সে এই অ্যামাউন্টটাও পাবে, সে একটু বেশিও পাবে না একটু কমও পাবে না। সো অল দ্য রিস্ক আর অ্যাসেন্ট টু দ্য কন্ট্রাক্টর অ্যান্ড দ্যার ইজ নট এনি রিস্ক ফর দ্য অনার। তার মানে যেহেতু কন্ট্রাক্টর শুধু একটা বিড করবে এবং সে সেই পেমেন্টটাই পাবে, সো যদি কোনো ড্যামেজ হয় অথবা কোনো সমস্যা হয় সে সব ধরনের ড্যামেজ কন্ট্রাক্টরের উপর দিয়ে যাবে, অনারে কোনো রিস্ক থাকবে না, ওকে। The contractor has incentive in his contract as he is rewarded for early finish and there is penalty for late finish. তার মানে এই ধরনের কন্ট্রাক্টে একটা প্লাস পয়েন্ট হলো কন্ট্রাক্টরের জন্য যে সে যদি আর্লি শেষ করতে পারে সে কিছু এক্সট্রা বোনাস পাবে, এবং সে যদি লেট শেষ করে, সাপোজ একটা প্রজেক্টের টাইম লিমিট ছিল 5 ইয়ার্স, এখন সে যদি 5 ইয়ার্স এক্সিড করে ফেলে তাহলে তার কিছু পেনাল্টি হবে, তার মানে সে যেটা বিট করছে তার থেকে কম সে পেমেন্টটা পাবে। So the contract is ideal. This contract is ideal to খুব important একটা point when the project scope is well defined at the design stage and there is limited flexibility for modifying the design during the construction period. So এটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে আপনি যখন আপনার ডিজাইন পিরিয়ডে, যখন আপনি আপনাদের প্রজেক্টটা ডিজাইন করতেছেন সেই মোমেন্টে যদি সব কিছু পারফেক্টলি ওয়েল ডিফাইন্ড থাকে, সব কিছু পারফেক্টলি স্পেসিফাইড করা থাকে, এবং যদি আপনার পরবর্তীতে কোনো ধরনের চেঞ্জের অপশন না থাকে, সেক্ষেত্রে আপনি কোন ধরনের কন্ট্রাক্ট ইউজ করবেন, এটা কোশ্চেন হতে পারে। তাহলে আপনাকে বলতে হবে সেক্ষেত্রে আমি লামসাম কন্ট্রাক্ট ইউজ করবো, কারণ এটাই এর বৈশিষ্ট্য যে ডিজাইন স্টেজের পর আর কোনো ধরনের চেঞ্জ আনা যাবে না, যদি আনা হয় সেটা খুবই কস্টলি হয়ে দাঁড়াবে, অথবা সেটা কন্ট্রাক্টরের জন্য খুবই ডিসঅ্যাডভান্টেজিয়াস হবে, লস হবে কন্ট্রাক্টরের জন্য, ওকে। So next হলো unit price construction contract. The total price of the project is in unit price contract is based on the project of each items unit. ঠিক আছে, প্রতিটা আইটেম, একটা কনস্ট্রাকশনের কাজে প্রতিটা আইটেম, যেসব আইটেম লাগে সবগুলোর ইউনিট প্রাইস ধরে ধরে টোটাল কস্টটা এখানে অ্যানালাইসিস করা হয়, ঠিক আছে। দ্য কন্ট্রাক্টর ইজ পেইড অ্যাজ পার দ্য ইউনিট রেট অফ দিস আইটেম ইজ স্পেসিফাইড ইন দ্য বিল অফ কোয়ান্টিটি। সো আমরা জানি প্রতিটা কন্ট্রাক্টে, প্রতিটা প্রজেক্টে একটা বিল অফ কোয়ান্টিটি থাকে, সেখানে যতগুলো ম্যাটেরিয়াল ইউজ করা হয় সবগুলো পরিমাণ এবং সেটার কতটুকু কস্টিং হচ্ছে সেটা স্পেসিফাই করা থাকে। সো এই বিল অফ কোয়ান্টিটি দেখে এই ধরনের কন্ট্রাক্টের বিডিং করে থাকেন কন্ট্রাক্টররা, ঠিক আছে। দ্য রিস্ক ইজ শেয়ার উইথ দ্য কন্ট্রাক্টর অ্যান্ড দ্য অনার। তাহলে এই ধরনের কন্ট্রাক্টের ক্ষেত্রে যেটা রিস্ক বা যেটা ড্যামেজ হওয়ার চান্সেস থাকে সেটা বোথ কন্ট্রাক্টর এবং অনার মিলে শেয়ার করবেন। দিস টাইপ অফ কন্ট্রাক্ট হ্যাজ মোর ফ্লেক্সিবিলিটি ফর ডিজাইন চেঞ্জিং দেন লামসাম কন্ট্রাক্ট। তার মানে এই ধরনের কন্ট্রাক্টে পরবর্তীতে গিয়ে ডিজাইনটা চেঞ্জ করার ফ্লেক্সিবিলিটি আছে, যদি কোনো চেঞ্জ আপনি করতে চান করতে পারবেন, যেহেতু প্রাইসটা ইউনিট ধরে হিসাব করা হচ্ছে, ঠিক আছে। যদি আপনি ডিজাইন চেঞ্জ করেন সেক্ষেত্রে আরও বেশি ম্যাটেরিয়াল লাগতে পারে, আরও কম ম্যাটেরিয়াল লাগতে পারে, ওকে। সো ম্যাটেরিয়াল যদি বেশি লাগে তো প্রাইসটাও বেড়ে যাবে, ম্যাটেরিয়াল কম লাগলে প্রাইসটা কমে যাবে। সো এই ধরনের ফ্লেক্সিবিলিটি এই ধরনের কন্ট্রাক্টে থাকে। দ্য কনস্ট্রাকশন অফ প্রজেক্ট ক্যান বি স্টার্টেড বিফোর ফিনিশিং দ্য ডিজাইন, সো টোটাল কস্ট উইল বি আনসার্টেন অ্যাট দ্য আর্লি স্টেজ অফ দ্য প্রজেক্ট। যেহেতু পরে ডিজাইন চেঞ্জ করার অপশনটা আছে, সো আর্লি স্টেজ ডিজাইন যখন শুরু হয়েছে তখনই আপনি প্রজেক্টের কাজটা শুরু করে দিতে পারেন, কারণ আপনার সেই ফ্লেক্সিবিলিটি আছে যে পরে আপনি
চেঞ্জ যতটুকু দরকার ততটুকু করতে পারবেন। ওকে, যেহেতু প্রথমেই ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছে না, সো টোটাল কস্ট কত হবে সেটা প্রথমেই বলা যায় না এই ধরনের কন্ট্রাক্টের ক্ষেত্রে। কিন্তু লামসামের ক্ষেত্রে প্রথমেই টোটাল কস্টটা বলে দেওয়া যায় যে এত টাকার মতো কস্টটা পড়বে। সো নেক্সট হলো কস্ট বেস কনস্ট্রাকশন কন্ট্রাক্ট। এটা হলো সেকেন্ড টাইপ। ওকে, এটার আন্ডারে যে ক্যাটাগরি আছে সেটা হলো কস্ট প্লাস কনস্ট্রাকশন কন্ট্রাক্ট। Okay, the contractor is paid based on the actual cost of the project, including the direct and indirect cost plus specific fee. তার মানে কন্ট্রাক্টর যেই অ্যামাউন্টটা সে পায় ওনারের কাছ থেকে সেটা কি হবে, টোটাল প্রজেক্টের কস্ট প্লাস যতটুকু ডিরেক্ট আর ইনডিরেক্ট কস্ট হয়েছে সেটা প্লাস তার নিজস্ব যে ফি। ওকে, এখন সেই ফিটা কিভাবে চুজ করা হয়, সাধারণত একটা ফিক্সড প্রাইস থাকতে পারে। যেমন হয়তোবা এমন আছে কোনো কন্ট্রাক্টর যে কিনা বলে আমাকে যেই কাজই দেন না কেন আমি 50 লাখ টাকা আমার ফি নিব। ওকে, সো এটাকে আপনি বলতে পারেন ফিক্সড প্রসেস। এবং আরেকটা আছে পার্সেন্টেজ, মানে এখানে কন্ট্রাক্টর বলে যে যত টাকা খরচ হবে তার মধ্যে 2% আমার, ঠিক আছে, সেখানে 2% হবে আমার ফি। তাহলে যদি 100 কোটি খরচ হয় তাহলে 2 কোটি হলো কন্ট্রাক্টরের ফি। ওকে, সো এইভাবে হিসাব করা হয়, এটাকে বলে পার্সেন্টেজ অফ কস্ট, আর এটা হলো ফিক্সড ফি। So all the risks are assigned to the owner and he gets involved with the contractor in the management of the project. Okay, যেহেতু অ্যাকচুয়াল কস্টটা পরে কি ডিসাইড হতে, সো সব কিছু সব রিস্ক এখানে অনারের জন্য, ঠিক আছে, এবং অনারও এখানে ম্যানেজমেন্টের কাজে ইনভলভ থাকে। কন্ট্রাক্টর হ্যাজ নো রিস্ক ইন দ্য অফ ইনক্রিজিং অফ দ্য কস্ট, অলসো দেয়ার ইজ নট এনি ইনসেন্টিভ ফর আর্লি ফিনিশ। ওকে, তার মানে যদি কোনো ধরনের লস হয় সেখানে কন্ট্রাক্টরের কোনো রিস্ক নাই, সাথে সে যদি আর্লিও কাজটা সম্পন্ন করে সেখানে তার কোনো এক্সট্রা বোনাস থাকবে না। ওকে, সো দিস টাইপ অফ কন্ট্রাক্ট ইজ আইডিয়াল হোয়েন দ্য প্রজেক্ট স্কোপ ইজ আনসার্টেন ইন দ্য আর্লি স্টেজ অফ দ্য প্রজেক্ট। তার মানে আপনি যে কাজটা করছেন সেটা অবজেক্টিভটা কী, সেটা স্কোপটা কী, সেটা যে আনসার্টেন থাকে, এখন আপনি জানেন না যে আসলে আপনার প্রজেক্টটা কী হবে ফাইনালি, সেই ক্ষেত্রে আপনার এই ধরনের কন্ট্রাক্টগুলো ইউজ করা হয়ে থাকে। The contractor can start the execution of the project before finishing the design. তার মানে ডিজাইন শেষ হওয়ার আগে কন্ট্রাক্টর কাজ শুরু করতে পারবে। It is possible to estimate the cost of the project before it is impossible to estimate the cost of the project before the construction has been finished. তার মানে টোটাল কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টোটাল কস্ট কতটুকু হবে সেটা বলা সম্ভব না। So next হলো টার্গেট কস্ট কনস্ট্রাকশন কন্ট্রাক্ট। This construction contract has mutual features of lump sum and cost plus contract. তার মানে এই কন্ট্রাক্টটা আসলে lump sum contract এবং cost plus contractor একটা combination. The contractor is paid based on the cost plus a certain fee, either fixed or percentage of total cost. In case of the cost of the project does not exceed a certain cost specified by the owner. তার মানে এই ধরনের কস্ট কন্ট্রাক্টে কন্ট্রাক্টরকে যে অ্যামাউন্টটা পে করা হয় সেটা কি হবে, টোটাল প্রজেক্টের কস্ট প্লাস তার একটা ফি, সেটা ফিক্সড হতে পারে বা পার্সেন্টেজ হতে পারে, একটু আগে যেটা এক্সপ্লেন করলাম সেরকম হতে পারে, যদি কিনা সে একটা টার্গেটের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে পারে। মনে করেন যে অনার সে বলল যে আমার কাজটা 10 কোটি টাকার জন্য এক্সিড না করে, ঠিক আছে, সো সে যে 10 কোটির মধ্যে কাজটা করে দিতে পারে সেক্ষেত্রে সে এই ধরনের পেমেন্ট পাবে, যেখানে টোটাল কস্ট প্লাস তার ফি। ওকে, কিন্তু সে যদি 10 কোটি এক্সিড করে ফেলে সেক্ষেত্রে তার একটা পেনাল্টি হতে পারে। ওকে, দ্য রিস্ক ইজ ক্যারিড বাই দ্য কন্ট্রাক্টর ইন কেস অফ ইনক্রিজ ইন কস্ট কনস্ট্রাকশন প্রজেক্ট। তার মানে যদি কনস্ট্রাকশনের কস্টটা বেড়ে যায় সেক্ষেত্রে রিস্কটা পুরাই কন্ট্রাক্টরের উপর যাবে। The contractor is also rewarded as a percentage of any savings between the target and the actual cost. তার মানে যদি টার্গেট থাকে 10 কোটি, হ্যাঁ, কিন্তু সে যদি 5 কোটি বা 8 কোটির মধ্যে কাজটা শেষ করে ফেলতে পারে সেক্ষেত্রে যে এই যে সে একটা সেভ করলো 2 কোটি, সো এই 2 কোটি সেভিংসের উপর সে কিছু পার্সেন্টেজ পাবে। সো আমরা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন কন্ট্রাক্ট দেখলাম। এখন কোনটা ইউজ করবো সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে যে কাজটা কীরকম, ঠিক আছে, দুই পার্টি কী ধরনের, তাদের ক্রাইটেরিয়াটা কীরকম। যদি কন্ট্রাক্টর চায় যে আমি সব রিস্ক নিব তো সে লামসাম কন্ট্রাক্টে যেতে পারে। কন্ট্রাক্টর যদি চায় যে আমি কোনো ধরনের রিস্ক নিব না, ঠিক আছে, তাহলে সে কী করতে পারে, কস্ট প্লাস কন্ট্রাক্টে যেতে পারে, ঠিক
সেটা এখন আগে যেমন বললাম যে ডিপেন্ড করতেছে দুই পক্ষের ইচ্ছার উপর। ঠিক আছে, সো এখানে একটা টেবিল আছে, এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই টেবিলটা ফলো করবেন। এখান থেকে আপনাদের পরীক্ষায় অনেক কোয়েশ্চেন আসবে, যে আমি এখান থেকে যে কন্ডিশনগুলো তুলে দিব এবং আপনাকে জিজ্ঞেস করবো যে এই কন্ডিশনে আপনি কোন ধরনের কন্ট্রাক্ট চুজ করবেন। তখন সেই কন্ডিশন অনুযায়ী আপনাকে কন্ট্রাক্টটা বলতে হবে যে আমি এই কন্ট্রাক্টটা চুজ করবো, এবং সেটা কেন করবেন সেটা একটু এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, সো এখানে কি করা হয়েছে, 4 ধরনের কন্ট্রাক্ট যেটা আমরা পড়লাম সেটার একটা সামারি করা হয়েছে, প্লাস এখানে কম্পারিজনটাও দেখানো হয়েছে। ঠিক আছে, সো পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন, তার মানে কী কী পয়েন্টে এরা ডিফার করতেছে এবং সেই কন্ট্রাক্টগুলোর নাম। ঠিক আছে, 4টা কন্ট্রাক্ট। সো অ্যাডভান্টেজ টু দ্য কন্ট্রাক্টর, তাহলে লামসাম কন্ট্রাক্টর কি হয়, ইনসেন্টিভস ফর আর্লি ফিনিশ, তার মানে কন্ট্রাক্টর যদি তাড়াতাড়ি কাজ শেষ করে সে কিছু বোনাস পাবে। তাহলে আবার ইউনিট প্রাইস কন্ট্রাক্টে দেখা যায় কন্ট্রাক্টরের রিস্ক অনেক লো, আবার কস্ট প্লাস কন্ট্রাক্টের ক্ষেত্রে কন্ট্রাক্টরের লিস্ট অনেক কম, বা বলতে গেলে নো রিস্ক। ওকে, কম না, নো রিস্ক, মানে টোটালি কোনো রিস্ক নাই। এবং টার্গেট কস্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে কন্ট্রাক্টর কিছু এক্সট্রা রিওয়ার্ড পাবে যদি সে অ্যাকচুয়াল এবং টার্গেট কস্টের মধ্যে কিছু সেভিং করতে পারে। সো এটা গেল অ্যাডভান্টেজ উইথ রেসপেক্ট টু দ্য কন্ট্রাক্টর। সো এখন ডিসঅ্যাডভান্টেজ উইথ রেসপেক্ট টু দ্য কন্ট্রাক্টর, মানে ডিসঅ্যাডভান্টেজ কী কী। লামসাম কন্ট্রাক্টের ক্ষেত্রে কন্ট্রাক্টররা হাই রিস্কে থাকে, আমরা জানি, কারণ ও একটাই অ্যামাউন্ট বিট করে এবং যাই হোক না কেন, লস হোক লাভ হোক, সেটাই সে পেমেন্ট হিসেবে পায়। ইউনিট প্রাইস কন্ট্রাক্টের ক্ষেত্রে দেখা যায় যে সে যদি আর্লি ফিনিশ করে তাহলে কোনো বোনাস পাচ্ছে না, সেম জিনিস আর্লি ফিনিশের জন্য কোনো বোনাস পাবে না। এবং টার্গেট কস্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে তার রিস্কটা অনারের সাথে শেয়ার হয়ে যাবে, তার মানে যদি 5 কোটি টাকা লস হয় তাহলে 2.5 কোটি টাকা ওনার পে করবে এবং 2.5 কোটি টাকা কন্ট্রাক্টর পে করবে। দেন অ্যাডভান্টেজ উইথ রেসপেক্ট টু দ্য অনার, সো নো রিস্ক, লামসামের কোনো রিস্ক নাই। ওকে, দেন সেকেন্ডটাতে শেয়ার রিস্ক উইথ কন্ট্রাক্টর, মানে এখানে রিস্ক শেয়ার করা হবে। ক্যান স্টার্ট প্রজেক্ট উইদাউট ফিনিশিং দ্য ডিজাইন। এবং লাস্টে টার্গেট কস্ট ইজ ডিফাইন অ্যাট আর্লি স্টেজ, তার মানে যদি টোটাল কস্টটা আর্লি স্টেজে ডিজাইন বলে দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই সেটা ওনারের জন্য অ্যাডভান্টেজিয়াস হবে। সো ডিসঅ্যাডভান্টেজ উইথ রেসপেক্ট টু দ্য অনার, কন্ট্রাক্টর ডিজায়ার টু ডিক্রিজ দ্য কস্ট মে বি ডিটারমাইন টু দ্য কোয়ালিটি। আচ্ছা, এখানে বলা হয়েছে যে যেহেতু লামসাম কন্ট্রাক্টের ক্ষেত্রে কী হয় যে একটা অ্যামাউন্টই কন্ট্রাক্টরকে পে করা হয়, সো সেক্ষেত্রে কী হতে পারে, কন্ট্রাক্টর কাজে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করবে সেগুলো খারাপ দিতে পারে, বা যে ওয়ার্কারদেরকে এমপ্লয় করবে তারা স্কিলড নাও হতে পারে, যাতে সে কস্টটা কমায় আনতে পারে। সেক্ষেত্রে টোটাল ওভারঅল প্রজেক্টের সেফটি কম্প্রোমাইজড হতে পারে বা কোয়ালিটি খারাপ হতে পারে। ঠিক আছে, সো এইটা একটা ডিসঅ্যাডভান্টেজেস হতে পারে কন্ট্রাক্ট ওনারের জন্য। সো টোটাল কস্ট ইজ আনসার্টেন অ্যাট আর্লি স্টেজ, এখানে টোটাল কস্টটা জানা থাকে না। হাই রিস্ক, টোটাল কস্ট ইজ আনসার্টেন অ্যাট আর্লি স্টেজ, এখানেও হাই রিস্ক কারণ টোটাল কস্ট জানা থাকে না। আর এখানে টার্গেট কস্টে কী হয়, রিস্ক ইজ শেয়ার উইথ দ্য কন্ট্রাক্টর। তার ফ্লেক্সিবিলিটি ইন চেঞ্জিং ডিজাইন, লিমিটেড ফ্লেক্সিবিলিটি, তার মানে লামসামে পরে গিয়ে কোনো ফ্লেক্সিবিলিটি নাই ডিজাইন চেঞ্জ করার জন্য। সো হ্যাজ ফ্লেক্সিবিলিটি ইন টু চেঞ্জ ডিজাইন অ্যান্ড মোর ফ্লেক্সিবিলিটি টু চেঞ্জ ডিজাইন, লিমিটেড ফ্লেক্সিবিলিটি। ওকে, সো এগুলো আমরা অলরেডি ডিসকাস করছি। সো এখানে একটা দেখার বিষয় যে যখন ফ্লেক্সিবিলিটি কম, ঠিক আছে, তখন ওনারের জন্য রিস্কটা অনেক কম। ওকে, কিন্তু যখন ফ্লেক্সিবিলিটি বেশি তখন দেখা যায় যে রিস্কটাও বেশি হয়ে যাচ্ছে ওনারের জন্য। ওকে, আবার যখন ফ্লেক্সিবিলিটি বেশি থাকে তখন রিস্ক কম হচ্ছে কন্ট্রাক্টরের জন্য। সো দুটাই হলো দুটা বিপরীতমুখী জিনিস। ওকে, যখন মানে তার মানে ব্যাপারটা এমন যে যদি আপনি ডিজাইনটা পরে চেঞ্জ করতে পারেন, আপনার সে ফ্লেক্সিবিলিটি থাকে, তাহলে সেটা কন্ট্রাক্টরের জন্য ভালো হবে, বাট অনারের জন্য খারাপ হবে, মোদ্দা কথা এইটা। সো এইসব পয়েন্টগুলো মাথায় রাখতে হবে এবং পরীক্ষার কোশ্চেনটা এইভাবে কন্ডিশন দিয়ে আসবে যে এই কন্ডিশনে কী ধরনের কন্ট্রাক্ট আপনি চুজ করবেন। ওকে, সো এই ছকটা অ্যাটলিস্ট ভালোভাবে মাথায় রাখতে হবে। ওকে, সো এটাই ছিল আজকে লেকচার। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি, তাও কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।